উফ, এত নাছোড়বান্দা মেয়ে হালফিলে দেখেছে বলে মনে পড়ে না অলোকেশের। সকাল সন্ধ্যা নিয়ম করে টেলিফোন করেই চলেছে। না বলে বলে অলোকেশ ক্লান্ত হয়ে পড়লেও ওই মেয়ের কোনো ক্লান্তি নেই। একটা ইন্টারভিউ স্যার, বেশি সময় নেব না, 1 ঘন্টা, মাত্র 1টা ঘন্টা আমাকে দিন না স্যার। জানি আপনি প্রচারের আড়ালে থাকতে ভালোবাসেন, কিন্তু আমরা যারা আপনার গুণমুগ্ধ, আমাদেরও তো ইচ্ছে করে জীবিকার বাইরে আপনার জীবনটা কেমন একটু জানতে। এই স্যার সম্বোধনটা শুনলেই অলোকেশ বিরক্ত হয়, ভীষণ বিব্রত বোধ করে। কতবার বলেছে মেয়েটাকে, দেখো আমি একেবারেই সুবক্তা নই, ইন্টারভিউ দিতে খুব নার্ভাস লাগে, তোতলাই রীতিমতো, ক্যামেরা দেখলেই ঘামতে শুরু করি। এহেন মানুষকে নিয়ে নক্ষত্রের মুখোমুখি অনুষ্ঠানের একটা এপিসোড শুটিং করাটা হবে তোমার চরম বোকামি। তোমাদের টিআরপি না কি বলে সেটা পড়ে যাবে, তোমাকেও চ্যানেল পেনালাইজ করতে পারে। মিথ্যে জেদ ছাড়ো, আকাশে নক্ষত্রের অভাব নেই, অন্য নক্ষত্রদের ডাকো। তোমাকে বারবার না বলতে আমার একদম ভালো লাগে না, আমাকে বাধ্য করো না প্লিজ। কিন্তু তাও আবারও পরের দিন ফোন, একই অনুরোধ, 1টা ঘন্টা, 1টা দিন, 1টা ইন্টারভিউ। অনেক দিন পর আজ বসার ঘরে কাঁচের ফুলদানিতে একগোছা সাদা গোলাপ রেখেছে অলোকেশ, ঝিমলি আসবে বলে। না, আর কোনো গৃহসজ্জার প্রয়োজন নেই, ঘর তার সদা সর্বদা ফিটফাট। আসলে আগোছালো করার লক্ষ্যই বিশ্বভারতীতে থাকাকালীনই এই অভ্যাস তৈরি হয়েছিল অলোকেশের। সে অবশ্য নিজে থেকে নয়, একজনের গুঁতোয়, যার কথা মনে পড়লেই একটা এলোপাথারি হাওয়া এলোমেলো করে দেয় সব। শীতকালের উত্তরে হাওয়া, নেই তাতে এক ফোঁটা উষ্ণতা, এক বিন্দু সবুজের ছোঁয়া। ঝিমলি ঢুকেই অলোকেশকে প্রণাম করল। আপনাকে কথা দিয়েছিলাম কোনো তামঝাম করব না, শুধু আমি আর জয়। আপনার বাড়ি খুব সুন্দর করে সাজানো স্যার, ভালো ছবি আসবে। নে জয়, ক্যামেরাটা অ্যাঙ্গেল করে নে। আপনি কোথায় বসবেন স্যার, মানে কোন জায়গায় আপনি স্বচ্ছন্দ বলুন, সেই মতোই আমরা ক্যামেরা প্লেস করব। অলোকেশ মনে মনে মেয়েটির আত্মবিশ্বাসে তারিফ না করে পারল না। মনে হচ্ছে ওরই বাড়ি, অলোকেশ অতিথি মাত্র। অলোকেশ কফির জল রেডি করেই রেখেছিল, গ্যাসটা জ্বালিয়ে দিল। 3 কাপ কফি, সাথে প্লেটে করে রোস্টেড কাজু, চিকেন স্যান্ডউইচ আর কেক এনে সেন্টার টেবিলে রাখল। ঝিমলি হা হা করে উঠল। আপনি নিজে কেন স্যার, আর কেউ নেই? মানে কোনো হেল্পিং হ্যান্ড? আমাকে বলতে পারতেন, আমি নিয়ে আসতাম। অলোকেশ মুখে বলল, আমি নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। মনে মনে ভাবল, গৃহস্থ হলাম কই যে গারস্থ কাজের জন্য সাহায্যকারী রাখব। ওদের তাড়া দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চলো আগে তোমরা কিছু খেয়ে নাও, অনেক দিন পর অতিথি আপ্যায়নের সুযোগ পেলাম, আর তুমি তো আমার বিশেষ অতিথি, এসো জয়, তুমিও হাত লাগাও। ঝিমলি আর জয় বেশ আরাম করে কফিতে চুমুক দিতে দিতে এবং স্যান্ডউইচে কামড় বসাতে বসাতে যখন অলোকেশের কোন প্রোফাইলটা ভালো, ওর পুরস্কারগুলো কিভাবে ক্যামেরাবন্দি করবে, ব্যালকনি গার্ডেনের ব্যাকগ্রাউন্ডে 2-1টা গান কিভাবে শ্যুট করলে ভালো দেখাবে, সে আলোচনায় মগ্ন, তখন অলোকেশ নিষ্পলক তাকিয়ে আছে প্রাণ শক্তিতে ভরপুর, সদ্য যৌবনে পা রাখা 2টো ছেলেমেয়ের দিকে। আবার সেই এলোমেলো করে দেওয়া উত্তরে হাওয়া এবার মনের দক্ষিণ দুয়ারে নাড়া দিল। দুয়ার খুলে গেল, দেখা দিল এক হরিত উপত্যকা। অলিনাও এই রকম শাসনের সুরে কথা বলতো, তুবড়ির মতন হোস্টেলের ঘরে ঢুকত, ঢুকেই নাক সিটকাত, জানালাগুলো তাড়াতাড়ি খুলে দিত। ইস কি দুর্গন্ধ, স্নান করিসনি কদিন? বাবা, বিছানার চাদরটা কি নোংরা। ওট ওট, তুলে দেব এটা। নে, তোর নোটসগুলো ফেয়ার করে দিয়েছি। এই গান দুটো একটু আমার গলায় তুলিয়ে দিবি? তার আগে যা স্নানটা সেরে আয়, বলে জোর করে অলোকেশকে বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দিত। অলোকেশ কিছু বলতো না, ও জানত এই একজনের সামনে ওর কোনো কথাই খাটবে না। তবে গান শেখার সময় ছবিটা অন্যরকম হতো। অলিনা তখন খুব মনোযোগী ছাত্রী, স্থায়ী অন্তরা, সঞ্চারী, ভৈরব, ইমন, খাম্বাজদের নিয়ে অলোকেশ যখন অবলীলায় খেলা করছে, সুরের সাগরে ডুব দিয়ে তুলে আনছে অমূল্য মণিমাণিক্য,
অলিনা তখন নৃত্যের তালে তালে ভয়ঙ্কর নটরাজের আরাধনায় মত্ত। অলিনার বিষয় ছিল নাচ। মনে পড়ে কতদিন এমনও হয়েছে যে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, তাদের কারুর হুঁশ নেই। অলোকেশ গাইছে আর অলিনা নাচছে, নেচেই চলেছে। অলোকেশ মুগ্ধ হয়ে অলিনাকে, অলিনা মুগ্ধ হয়ে অলোকেশকে দেখছে। তারপর ঘড়ির দিকে চোখ পড়তেই দুজনে লজ্জা পেয়ে ছুটে রাস্তায় হাত ধরাধরি করে বাড়ির পথে। হ্যাঁ, অলোকেশ কোনোদিন অলিনাকে একা ছাড়ত না। যদিও শান্তিনিকেতনেই অলিনার জন্ম, বেড়ে ওঠা সব কিছু, তবু সঙ্গে করে বাড়ি পৌঁছে দিত। বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই ওদের বাড়ি। অলিনা রোজ বলতো, কিন্তু অলোকেশ কোনো দিন ভেতরে ঢোকেনি। শুধু বলতো, একেবারে যেদিন তোকে নিতে আসব সেদিন ভেতরে যাব। তবে অলোকেশ যেদিন সত্যি সত্যি অলিনাকে নিতে এসেছিল, সেদিন ওই দরজা ওর মুখের ওপর বন্ধ করে দিয়েছিল অলিনার বাবা। অলিনা এখানে নেই, সে আর এখানে থাকে না। হঠাৎই একটা সুযোগ এসে গেল একটা নামী ট্রুপের সাথে বিদেশে প্রোগ্রাম করার। বছরখানেকের কন্ট্রাক্ট। অবশ্য তারপরেও আমার মেয়ে আর দেশে ফিরবে কিনা ঠিক নেই। আমিও চাই ও দেশেই কিছু করুক। এখানে কী বা ভবিষ্যৎ আছে শিল্পীদের? তোমার মতন 2-4টে রেকর্ড আর কয়েকটা ফিতে কাটার অনুষ্ঠানে উপস্থিতি, এই তো। আমি চাই অলিনার ব্যাপ্তি হোক অসীমে। তুমিও নিশ্চয়ই তাই চাও। আচ্ছা, এসো তাহলে। আমাকেও একটু বেরোতে হবে। এক আত্মীয়া হাসপাতালে তাকে দেখতে যাব। আজও কথাগুলো কানে বাজে অলোকেশের। ঝিমলি আর জয় একদম তৈরি। অলোকেশের উদ্দেশ্যে বলল, একটু পাউডার পাফ করে নেবেন স্যার, মুখটা ফ্রেশ দেখাবে। অলোকেশ হাত নেড়ে তীব্র প্রতিবাদ করে উঠল, ওসব করতে হলে বাদ দাও ভাই, যেমন এসেছিলে তেমনি ফেরত যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরকার নেই। আপনি বলুন আপনার কথা, আপনার সাকসেস জার্নিটা আমাদের সাথে শেয়ার করুন। মৃদু হাসল অলোকেশ। সাফল্য শব্দটা খুব আপেক্ষিক। ও আজ আছে তো কাল নেই। আর আমার যে যাত্রাপথের কথা তোমরা জানতে চাইছ, তা একেবারেই বর্ণহীন বৃত্তান্ত। যাকে আঁকড়ে ধরে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, তিনি রবীন্দ্রনাথ। আর সঙ্গে পেয়েছি আমার অসংখ্য শ্রোতা বন্ধুদের এবং তাদের অফুরন্ত আশীর্বাদ। শুধু উজ্জ্ব রাখল একটা নাম, যার জন্য অলোকেশ দত্তর গান গাওয়া। সুরের আকাশে যে অলোকেশের একমাত্র ধ্রুবতারা। আজও অলোকেশের প্রত্যেকটা গান যেন একটা কণ্ঠ আর কিঙ্কিণীর যুগলবন্ধী। সে আছে দূরে, বহু দূরে, কিন্তু খুব নিবিড়ভাবে কাছে। রেকর্ডার অফ করে ঝিমলি ঘড়ি দেখল। 1 ঘন্টা বলেছিলাম, জাস্ট 10 মিনিট বেশি নিয়েছি। রাগ করেননি তো স্যার? এই জয়, তাড়াতাড়ি সব গুছিয়ে নে। অলোকেশ চুপ করে রইল। একবার মনে হলো ওরা আরও কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো। তারপরেই মনে হলো ওর তো একা থাকাই নিয়তি, একাকিত্বই ওর সঙ্গী। ঝিমলি একটু ইতস্তত করে বলল, স্যার একটু ওয়াশরুমটা ব্যবহার করতে পারি? অলোকেশ লজ্জা পেয়ে বলে উঠল, নিশ্চয়ই ইয়াং লেডি, বাট আমার বাইরের বাথরুমের সিস্টার্নটা কাজ করছে না। তুমি এসো আমার সাথে, ভেতরেরটা ব্যবহার করো। ঘরে ঢুকেই ঝিমলি অবাক দৃষ্টিতে কিছুক্ষণ দেওয়ালের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞাসা করল, এটা কার ছবি স্যার? অলোকেশ ছবিটার দিকে একবার দৃষ্টিপাত করে বলে উঠল, আমার অর্ধাঙ্গিনীর। ও মাই গড, উনি ডান্সার? তাহলে তো ওনাকে কাভার করতে আরও একদিন আসতে হবে। অসম্ভব গ্রেসফুল চেহারা। ম্যাডাম বাড়িতে নেই না? ইস, ব্যাড লাক। থাকলে আজই একটা অ্যাপয়েন্টমেন্ট করে যেতাম। খুব চেনা লাগছে। একটু নামটা বলবেন স্যার? চ্যানেল হেডকে গিয়ে জানাবো। একই বাড়িতে দুজন সেলিব্রিটি, ভাবা যায়? নেহাত আপনি কোনো ব্যক্তিগত প্রশ্ন করতে বারণ করেছেন, তাই আমিও আর সাহস করে। অলোকেশ ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। অফিসে ফিরে ঝিমলি ম্যাডামের কেবিনে ঢুকে পেনড্রাইভটা টেবিলে রেখে বেশ রাজ্য জয় করে এসেছে এমনভাবে বলল, হয়ে গেছে ম্যাম, খুব সুন্দর, খুব ডিটেইলড সাক্ষাৎকার।
এটা টেলিকাস্ট হলে না চারিদিকে শোরগোল পড়ে যাবে। চ্যানেল হেড অলিনা বসু পেন ড্রাইভটা হাতে নিয়ে বললেন, তুমি তো জানো ঝিমলি, আমি শোরগোল পছন্দ করি না। তুমি এখন আসতে পারো। ছোট করে কাটা চুল, ডান হাতে ঘড়ি, প্রসাধন নেই বললেই চলে। শুধুই ব্যক্তিত্বের আলোকে আলোকিত অলিনা ম্যাডামের মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল ঝিমলি। কিছু বলবে? হ্যাঁ, মানে আসলে ম্যাম, ওনার ঘরে একটা ছবি ছিল, একজন ইয়াং ডান্সারের, ডান্স কস্টিউম পরা। মুখটা খুব চেনা লাগছিল। তখন কিছুতেই রিলেট করতে পারছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে। থাক, মনের ওপর বেশি চাপ দেওয়ার দরকার নেই, শরীর খারাপ করবে। তা ছবিটা কার? কিছু বললেন? অলোকেশ দত্ত। হ্যাঁ, ওনার অর্ধাঙ্গিনীর। খুব জোরে হ্যান্ডবেলটা প্রেস করে বেয়ারাকে ডেকে পাঠালেন অলিনা। হুইলচেয়ারটা নিয়ে এসো, আমি বাড়ি যাব। হুইলচেয়ার এসে গেছে। হুইলচেয়ারে বসে লিফটের দরজার দিকে এগিয়ে গেল সে। নিচে সাজিদ মিয়া গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। অলিনাকে দেখতে পেয়ে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। অলিনা গাড়িতে উঠে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করল। এক হাঁড়িতে ভাত কিংবা এক শয্যায় রাত, মেলেনি জীবনের ধারাপাত। দেখা হয়নি ঘুম ভাঙা চোখে একসাথে একটাও সুপ্রভাত। গুঁড়ো হয়ে যাওয়া হাড়ের সাথে গুঁড়ো স্বপ্নগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল এক নিমেষে। জেদ ধরেছিল অলিনা। অর্ধেকটা শরীর নিয়ে কিছুতেই অলোকেশের অর্ধাঙ্গিনী হতে পারবে না সে। অলোকেশকে যেন বাবা যেভাবেই হোক ফিরিয়ে দেয়, সত্যিটা যেন কিছুতেই কোনো দিন জানতে না দেয়। কিন্তু তা কি করে সম্ভব, বিয়ের দিন যেখানে প্রায় ঠিক হয়ে গেছে? যদিও বাবা শেষ পর্যন্ত কথা রেখেছিল, বলতে গেলে তাড়িয়েই দিয়েছিল অলোকেশকে। অলোকেশ একটাবার দেখা করতে চেয়েছিল, অলিনা রাজি হয়নি। পা দুটো ছাড়া অলোকেশের সামনে কি করে যাবে? সহ্য করতে পারবে না অলোকেশ। নিজের সহ্য হয়েছিল অলিনার। অপারেশনের পর ডাক্তার যখন বলেছিলেন পুনর্জন্ম হয়েছে তোমার, শুধু এই কথাটুকু উনি মুখ ফুটে বলতে পারেননি যে এই নবজন্ম অলিনাকে উপহার দিয়েছে আজীবনের এক ছায়া সঙ্গী, ঘুঙুরের বদলে চাকার ঝনঝনানি। অলোকেশের সাথে ওটাই ছিল শেষ দেখা। নর্থ বেঙ্গলে শো ছিল দুজনের। সেখান থেকে অলোকেশ চলে গেল বাংলাদেশ একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করতে, আর অলিনা ধরল কলকাতার পথ। সেদিনও স্টিয়ারিং ছিল সাজিদের হাতে। শর্টকাট হবে বলে সাজিদ ধরেছিল জঙ্গলের পথ। খানিকটা জোর করেই সাজিদ ভাইকে পিছনের সিটে পাঠিয়ে অলিনা পা রেখেছিল ক্লাচে। এই অচেনা রাস্তায় দিদিমণিকে স্টিয়ারিংয়ে বসতে দেওয়ার ইচ্ছা একেবারেই ছিল না সাজিদের, কিন্তু অগত্যা কর্তার ইচ্ছায় কর্ম। অচেনা পথ পাড়ি দেওয়ার আনন্দই নাকি আলাদা। স্পিডোমিটারের কাঁটা কিছুতেই সাজিদকে নিশ্চিন্তে বসতে দিচ্ছিল না। বারবার দিদিমণিকে সতর্ক করছিল সে, কিন্তু দিদিমণি যেন পণ করেছে পক্ষীরাজের ঘোড়ায় সওয়ার হয়ে উড়ে যাবে রূপকথার রাজ্যে। দিব্যি উঠছিল পক্ষীরাজ। হঠাৎ এক কর্কশ চিৎকারে একখণ্ড মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল অলিনা। নিয়ন্ত্রণ হারালো নিজের ওপর। পরে অবশ্য জানতে পেরেছিল জঙ্গলের নিস্তব্ধতা ভেদ করে সেই ডাক ছিল নিরীহ বার্কিং ডিয়ারের। পক্ষীরাজের ডানা কাটা পড়ল। রাজকন্যা তলিয়ে গেল অতলান্ত অন্ধকারে। বাড়ি ফিরে সোজা শোয়ার ঘরের দিকে এগিয়ে গেল অলিনা। ব্যাগ থেকে পেন ড্রাইভটা বার করে টিভির সাথে কানেক্ট করল। বিছানায় কাঠ হয়ে বসে শুনছে। অলোকেশ বলে চলেছে বিশ্বভারতীর কথা, রবি ঠাকুরের কথা। নিজের বুকের ওঠা পড়ার শব্দে নিজেই চমকে উঠল কয়েকবার। অলোকেশ সাক্ষাৎকার শেষ করল একটা গান দিয়ে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
কিছুক্ষণ চুপ করে থেকে ঝিমলির নম্বরটা মেলালো অলিনা। ঝিমলির বুকটা দূর দূর করে উঠল। ম্যাডামের কি ইন্টারভিউ পছন্দ হয়নি? রিশুট করতে বলবে না তো? অলিনা বলল, 25শে বৈশাখ টেলিকাস্ট ডেটটা ফাইনাল করে ফেলো। অলোকেশবাবুকেও তারিখটা জানিয়ে দিও। দিনটি ওনার জন্য বিশেষ। বলে ফোনটা কেটে দিল অলিনা। সেদিন বিয়েটা হলে এই 25শে বৈশাখ হতো ওদের 25তম বিবাহ বার্ষিকী।